আমি মোহাম্মদ শামসুল আলম, ওনার উত্তর এগ্রিকালচার ক্যাডেট ক্লাব। আমার খামারের অবস্থান উত্তরখান ময়নারটেক এলাকায়। খামারের শুরু 2013 সালের 17 জুন। তো ওই থেকে এখন অবধি আলহামদুলিল্লাহ খামার ব্যবসার সাথেই জড়িত। ব্যবসার শুরুটা আসলে বাণিজ্যিকভাবে শুরু করা না, এটা আমাদের দুই বন্ধুর শখের বশেই শুরু করা। 30,000 টাকা দিয়ে 2টা গরু কিনা, একজনের কাছে বর্গা দিয়ে পালা, সেখান থেকে আসলে শুরু। ওই শুরু থেকে এরপরে ইনভেস্টমেন্ট, এক্সট্রা ইনভেস্টমেন্ট এভাবে করে করে বর্তমানের অবস্থায় আসা। শুরুটা বলতে গেলে শখের বশে 2টা গরু থেকেই শুরু করা। গরু মোটা তাজাকরণের ক্ষেত্রে এখানে কয়েকটি বিষয়ে বুঝে শুনে জেনে তারপরে এই বিষয়ে খামার করা দরকার। এক নম্বরে হলো আসলে আপনি কতদিন মেয়াদি খামারটা করবেন। যদি আপনার মোটা তাজাকরণের মেয়াদ থাকে 2 বছর, তাহলে আপনাকে এক ধরনের গরু নির্বাচন করতে হবে। যদি থাকে 4 মাস 6 মাস, সেক্ষেত্রে এক ধরনের গরু নির্বাচন করতে হবে। সব মিলে এটা আসলে আপনি কিভাবে খামারটাকে রান করবেন, আপনার ব্যবসার পলিসিটা কী হবে তার উপরে। তবে এক কথায় মোটা তাজাকরণের জন্য 2 দাঁত বা 4 দাঁতের গরুই সবচেয়ে উত্তম। আসলে গরু মোটা তাজাকরণের ক্ষেত্রে সবার আগে যে জিনিসটার প্রতি মনোযোগ দেওয়া উচিত সেটা হলো জাত নির্বাচন। আমি আসলে কি জাতের গরু মোটা তাজা করতে চাই, এরপরে বয়স, তারপরে তার স্ট্রাকচার। বয়সটা নির্বাচনের এই কারণে, একটা অদাঁত গরু বা ইম্যাচিউরড গরু যে পরিমাণ ওজন ক্যারি করতে পারে, একটা ম্যাচিউরড গরু তার চেয়ে বেশি ওজন ক্যারি করে। এই কারণে সবসময় গরু নির্বাচনের ক্ষেত্রে দাঁতিল গরু, 2 দাঁত বা 4 দাঁতের গরু সিলেক্ট করাই উত্তম। আর বডি স্ট্রাকচারের ক্ষেত্রে গরুটা কতটা লম্বা, কি পরিমাণ হাইট, এটা একটা বিষয় নির্ভর করে, কারণ সেটা তো ওজন ক্যারি করার বিষয় থাকে। আমি মোটা তাজা করছি মানে একটা ফ্রেমের ভিতরে বেশ কিছু মাংস ওটাতে তৈরি করা, ওটাতে সৃষ্টি করা। এই কারণে দেখা যাচ্ছে যে লম্বা, উঁচু, মাজা চওড়া, নাভি কম্বল ঝুলা, চামড়া পাতলা, এই ধরনের গরু নির্বাচন করাটাই সবচেয়ে উত্তম। মোটা তাজাকরণের ক্ষেত্রে আসলে সবচেয়ে ইম্পর্ট্যান্ট একটা বিষয় হলো যে কৃমি। এই কৃমিটা মুক্ত রাখাটা খুবই জরুরি বিষয়। এই কারণে সাধারণত আমাদের যেটা আমরা করে থাকি, আমরা খামারিরা, আমরা প্রতি 3 মাস পর পরই কৃমি করে থাকি। এখন এর মধ্যে 3 মাসের আগে একটা কোর্স থাকে, যেমন আমরা গরুটা আনার পরে সাধারণত আমরা কিনি গরুর ফ্রেম, যেটা আসলে ওর মাংস কম থাকে, শরীরের স্ট্রাকচারটা ভালো থাকে। তো এই যে সে হাড্ডিসার যে গরুটা আসে, এটা বিভিন্ন কারণে হাড্ডিসার হতেই পারে, তার খাবারের কম, কৃমি বেশি থাকতে পারে, অথবা অন্যান্য জায়গায়। তো আমরা আনার পরে ফার্স্টে ওকে 2 বার কৃমি করাই। ওর শরীরের ডিহাইড্রেশন কাটার পরে প্রথমে তাকে দেখা যায় কলিজা কৃমির জন্য ইনজেকশন আমরা পুশ করি, অথবা অনেক ক্ষেত্রে এখানে ইন্টেস্টাইনাল কৃমির জন্য দেখা যায় যে অনেকে ট্যাবলেট ইউজ করে। যে যেটা করতে চায়, আগে করতে চায়, করা হয়। এরপরে এই ডোজটা, প্রথম ডোজ শেষ করার 21 দিন পরে আমরা সেটা আবার বুস্টার ডোজ করি। তাহলে দেখা যায় যে কৃমি এবং ইন্টেস্টাইন, যে 2 ধরনের কৃমি, তাহলে সেক্ষেত্রে মরে যায়। এর ফলে যেটা হয়, গরু যা খায়, যা খাদ্য গ্রহণ করে, সেটা তার শরীরে অ্যাবজর্ব করে। অন্যথায় দেখা যায় কৃমি থাকলে গরু যা খাচ্ছে ওর পুষ্টির বেশি অংশ কৃমিতেই খেয়ে ফেলে, গরুর আসলে প্রপার বৃদ্ধিটা হয় না। এই কারণে 3 মাস পর পর গরুর কৃমি করানোটা উত্তম। আসলে এই প্রসঙ্গটা বলতে গেলে যেটা হয় কি, কোরবানি ঈদ আসলে একটা ফেস্টিভ্যাল। এখন যে কোনো ফেস্টিভ্যালেই আমাদের প্রোডাক্টের দাম সহজভাবেই বাড়ে। আপনি যখন রমজান ঈদে যখন একটা কাপড় বিক্রি করবেন, নর্মাল সময় যদি কাপড়টা যে দাম থাকে, রমজান ঈদের সময় সে দামটা একটু বৃদ্ধি পায়। তো কোরবানির বিষয়টাও সেরকম। তো ওইখানে কাপড় বিক্রেতা বিক্রি করছে, আর এখানে গরু বিক্রেতা গরু বিক্রি করছে। এই কারণে সবাই তার নিজের বাছা পছন্দসই সুন্দর একটা গরুকে মোটা তাজা বেশি করে, এবং এটা দেখা যাচ্ছে বাজার মূল্যের চেয়ে কিছু বেশি বিক্রি করার জন্য চেষ্টা করে। এই কারণে আসলে আমাদের দেশে কোরবানি কেন্দ্রিক মোটা তাজাটাই বেশি প্রচলিত। এমনি যে সারা বছর মোটা তাজা হয় না বিষয়টা তা না, হয়, কিন্তু সেটা আসলে অত বেশিভাবে
বিশদ আকারে না, যার কারণে আমরা সবসময় দেখি যে কোরবানি কেন্দ্র করেই গরু মোটা তাজা হচ্ছে। হয় সারা বছরই মোটা তাজা হচ্ছে, তবে কোরবানিকে কেন্দ্র করে অনেক বেশি হয়। এটা আসলে গরু প্রস্তুত করার সময় এক এক খামারি এক এক ধরনের বিষয়টা মানে গরু প্রস্তুত করে। আর একটা গরুকে প্রস্তুত করতে গেলে একটা দীর্ঘ সময়ের প্রয়োজন। দেখা যায় মানে জেনেটিক্যালি গরুর ক্ষেত্রে দেখা যায় ওদের সামনের পাটা একটু নিচু থাকে, পিছনের পাটা একটু উঁচু থাকে, যার কারণে গরুটাকে বাঁধার সময় একটু ঢাল করে বাঁধে, সামনে উঁচু থাকে পিছনে নিচু থাকে। এই কারণে গরুটা যখন খাদ্য গ্রহণ করে ওর মাংসটা অ্যাকুমুলেটেড হতে থাকে পিছনের দিকে শর্ট টাইমের ভিতরে, ভেরি শর্ট টাইম, 4 to 6 মান্থসের ভিতরেই এটা অ্যাকুমুলেট করে। এটা প্রপারভাবে যখন তৈরি হতে যাবে, সামনে পিছনে সব কিছু একটা প্রপার সাইজে আসতে গেলে মোটামুটি 1 বছরের মতো একটা সময় দিতে হয়। আমাদের বেশিরভাগ খামারই এই সময়টা দেওয়ার সুযোগ পায় না। ওই যে বললাম যে আমাদের আসলে এই মাংস ব্যবসাটা লাভ হবে না লস হবে, এই 50-50 একটা দোচালার ভিতরেই খামারিরা এই খামারটা করে, যার কারণে দীর্ঘ সময় এই গরুটা রাখার পক্ষে থাকে না। এই কারণে দেখা যায় গরুর একটা অংশ ভারী থাকে, একটা অংশ হালকা থাকে, আর পেট বেড়ে যায়। এটা বিভিন্ন কারণে হতে পারে। সবার আগে অপুষ্টিজনিত একটা বিষয় থাকে। অপুষ্টিজনিত কারণে গরুর শরীরের সাইজগুলো অন্যরকম হয়ে যায়। আর খাদ্য গ্রহণ দেখা যায় অতিরিক্ত পানি খাওয়ায় ফেলছে, কারণ কাস্টমারদের ক্ষেত্রে অনেকেই কাস্টমাররা একটা গরুর প্রপার মেজারমেন্ট, আপনি যে প্রশ্নটা করলেন যে পিছনের অংশ ভারী সামনে হালকা, এটা খুব বেশি কাস্টমাররা বুঝে না। একটা গরু যখন পেট বড় থাকে ওকে তো কাস্টমার অনায়াসে মনে করে যে হয়তো হ্যাঁ এটা তো মনে হয় মাংস অনেক বেশি। তো দেখা যায় অনেকে পানি বেশি খাওয়ায়, খড় বেশি খাওয়ায়, দানাদারটা কম দিয়ে খড় বেশি খাওয়ায়, একটু মোটা দেখায়। এই কারণে আসলে গরুর শেপটা নষ্ট হয়। সর্বোপরি দীর্ঘমেয়াদী যদি পালা যায়, প্রপার ওয়েতে পালা যায়, সেক্ষেত্রে গরুর একটা শেপ খুব সুন্দর আসে। কোরবানিতে সবচেয়ে বেশি চাহিদা থাকে দেশি একটু মাঝারি সাইজের গরুগুলোর, কারণ আসলে আমাদের দেশে কোরবানি দাতা হলো বেশিরভাগই মানে একটা বিরাট সংখ্যক হলো মধ্যবিত্ত শ্রেণী। ওনাদের বাজেট থাকে 70-80 থেকে 1.5 লাখের মধ্যে। তো এক্ষেত্রে দেশীয় আমাদের যে ব্রিডগুলো আছে, আপনার নর্থ বেঙ্গল গ্রে, পাবনা ভ্যারাইটি, তো এই ধরনের মাঝারি ধরনের গরুর চাহিদা সবচেয়ে বেশি থাকে। আমার খামারে কোনো লাইভ স্কেল নাই, এই ক্ষেত্রে আমি খুব বেশি এটার সাথে পরিচিত না। তবে আশপাশে যতটুকু জানি যে ওরা একটা দাম নির্ধারণ করা হয় লাইভ ওয়েটের, পুরো গরুটাকে জীবিত অবস্থায় যে ওজনটা আসে সেটাকে একটা মূল্য ক্যালকুলেশন করে দেওয়া হয়। আর এক্ষেত্রে আসলে যে যেভাবে কমফোর্টেবল, আমরা অনেক আগে থেকেই মানে ছোটোবেলা থেকেই দেখছি যে গরু আসলে হাটে কেনা বেচাটা বেশি হয়, ওইখানে মানুষ চোখের মাপে যে বিষয়টা দেখে ওভাবে কেনাকাটা করে। যেহেতু কুরবানি একটা ফেস্টিভ্যাল, তো এইখানে হার জিতের কোনো বিষয় না। তো লাইভ ওয়েটের বিষয়টা আসা জিনিসটা অনেকটা যান্ত্রিক মনে হয় আমার কাছে। তো তার চাইতে চোখের মাপে কেনাটাই আমার কাছে উত্তম মনে হয়। এইখানে আসলে একটা মানে যে জিনিসটা কখনোই হওয়া উচিত ছিল না, যেটা আমাদের দেশে যেটা হয়ে গেছে, সেটা হলো আমরা খামারি আর ব্যাপারী একজন আরেকজনকে একটা প্রতিপক্ষ ধরে নিছি। আসলে ব্যবসার ক্ষেত্রে এ ধরনের প্রতিপক্ষ মানে শত্রুভাবাপন্ন বিষয়গুলো থাকা উচিত না। খামারিও গরু প্রস্তুত করতেছে আর হাটের ব্যাপারীরাও গরু নিয়ে আসতেছে। তো যার যেটা ভালো লাগে সে সেখান থেকেই কিনবে, কিন্তু কোনো প্রকার কারোর প্রতি বৈরিতা রাখা ঠিক না। তবে হ্যাঁ, একটা বিষয় হলো হাট আমাদের ঐতিহ্য, এই হাট থেকে গরু কেনার একটা অন্যরকম আনন্দ থাকে। সবাই চেষ্টা করে হাট থেকে কেনার। এই হাট ফেস্টিভ্যালটা বাঙালির ঐতিহ্যের ভিতরেই থাকবে এবং এটা সবসময় থাকবে। তো হয়তো খামার পর্যায়ে কেনাটা একটু বাড়তে পারে, কিন্তু হাটের মতো অত হবে না। তারপরও একটা বিষয় যেটা হলো যে বৈরিতা, খামারিদেরকে আমরা শত্রু মনে করি আর হাটের ব্যাপারীদেরকে সহি মনে করি। এই জায়গায় এই দৃষ্টিকোণটা কিছুটা পরিবর্তন করা দরকার। হাট আমাদের দেশে থাকবে, এটা সবসময় থাকবে। অতিরিক্ত আসলে কোনো কিছুই ভালো না, সেটা মানুষ হিউম্যান বডি হোক আর আপনার অ্যানিম্যাল বডিই হোক। আমি ইচ্ছা মতো ভিটামিন পুশ করলাম, ও দেখা যাবে যে ও খাওয়া ছেড়ে দিচ্ছে। অনেক সময় গরু মারাও যায়, গরুর শরীরে পানি চলে আসে।